স্যার, সবসময় হয় না, হঠাৎ হঠাৎ। দেখলে তো হঠাৎ কি হয়ে গেল। এখন ওকে তুলে বিছানায় নাও। নওশাদ নিজে হেয়ার হাতটা ধরল, বাকিরা সবাই ধরে বিছানায় শুয়ে দিল। বেহুশ হওয়ার কি হলো বুঝলাম না। মৃগীর রোগ নেই তো দুলাভাই ওর? নওশাদ বিথির দিকে তাকালো। বিথি, আজে বাজে কথা বলো না তো। দুলাভাই, আপনি জানেন না গ্রামের মেয়েদের এই টাইপের রোগ থাকে, নয়তো এইটুকুনি বাথরুমে আটকে থাকলেই এরকম বেহুশ হয় কেউ। নওশাদ চিৎকার করে বলে উঠল, যা জানো না তা নিয়ে কথা বলো না। দেখে বোঝা যাচ্ছে ও তীব্র ক্লাস্ট্রোফোবিয়া আছে। ক্লাস্ট্রোফোবিয়া কী জিনিস জানো? যাও গুগল করে দেখো। ও অনেকক্ষণ আটকে ছিল, অনেক আগেই আমার রুম থেকে এসেছে, কমপক্ষে আধ ঘন্টার বেশি ও এখানে আটকে আছে। আমার ধারণা কেউ আমার রুম থেকে মোবাইলটা এনে দাও। ফারহানকে ফোন দিতে হবে জলদি। সোয়েব মোবাইলটা আনতে ছুটে গেল। আনারের মা, যত তাড়াতাড়ি সম্ভব দরজা ঠিক করা। তোমার বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেছি। আজ তুমি এত বড় ব্যাপারটা পাত্তা কিভাবে দিলে না? রাতের বেলায় আটকে থাকলে কি হতো কে জানতে তোমরা? তাও ভালো এলিন এসেছিল বলে, তা না হলে আর এতক্ষণ এভাবে আটকে থাকতো কে জানে। এলিন হেরাকে ডাকছে। ও চোখ বন্ধ, কিন্তু একটু একটু করে কাঁপছে চোখের ভিতরে। নওশাদ হেরার মাথার কাছে বসল। হেরা, হেরা তাকাও। এই তো আমি চলে এসেছি, তাকাও। হেরা চোখ খুলে তাকালো। ওর চোখ দিয়ে পানি পড়ছে। জোরে জোরে নিঃশ্বাস নেওয়া চেষ্টা করছে। নওশাদ বলো, পানি খাও তো একটু। এলিন হেরার মাথাটা তুলে ধরে পানি খাইয়ে দিল। নওশাদ সবাইকে উদ্দেশ্য করে বলো, তোমরা সবাই এখন যাও এ ঘর থেকে, আমি আর হেরার কাছে আছি। নওশাদের কথা শুনে সবাই একে একে ঘর থেকে বের হয়ে গেল। নওশাদ হেরার দিকে ঝুঁকে তাকালো। তোমার খুব কষ্ট হচ্ছে? এখন নিঃশ্বাস নিতে পারছো ঠিক মতো? হেরা তাকাও আমার দিকে। হেরার চোখ খুলে তাকালো। খুব খারাপ লাগছে। খুব ধীরে হেরা বলো, দম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হেরা চোখের পলক ঝাঁকালো শুরু। নওশাদ ফারহানকে কল করলো। ওপাশে ফারহানের ফোন ধরে বলো, হ্যালো ভাইয়া। ফারহান, তুই কি চেম্বারে? এই তো বের হলাম মাত্র, একটু বাসায় আয় তো। আব্বা ঠিক আছে ভাইয়া? আব্বা ঠিক আছে, হেরা একটু অসুস্থ। আচ্ছা ভাইয়া, আমি আসছি। ফোন নামিয়ে রেখে নওশাদ হেরার দিকে তাকালো। তারপর পানি গ্লাসটা মুখের সামনে ধরলো। পানি খাওয়া হেরা ভালো লাগবে। হেরাকে ধরে বসলো। তারপর নিজের হাতে পানি খাইয়ে দিল। তোমার যে ক্লাস্ট্রোফোবিয়া আছে তুমি কি জানো? না। হেরা মাথা দুপাশে নাড়ালো। ক্লাস্ট্রোফোবিয়া কি জানো? এবার ও হেরা না ইশারা করলো। বদ্ধ কোনো ঘরে কিছুক্ষণ থাকলে তোমার ভয় লাগে, দম বন্ধ হয়ে আসে। এটা কি বলে ক্লাস্ট্রোফোবিয়া? বাথরুমের দরজা যখন খুলতে পারছো না তখন তুমি ভয় পেয়ে গেলে, নিজেকে বন্দি ভাবা শুরু করলে, তারপর তোমার দম বন্ধ লাগা শুরু করলো। বোকা মেয়ে, এত বড় বাথরুমে তোমার দম বন্ধ হয়ে কেন? নওশাদ হেরার মাথায় হাত রাখলো। আমি তো বেহুশ হয়ে গিয়েছি দেখে ভয় পেয়ে গেলাম। কি হলো? তারপর এলিন যখন বলো তুমি বাথরুমে আটকে গিয়েছিলে, তখনই বুঝেছি ক্লাস্ট্রোফোবিয়ার জন্যই তুমি এতটা নার্ভাস হয়ে গিয়েছো। সরি বলছো কেন? তুমি আয়নায় গিয়ে দেখো তোমার চেহারা কি অবস্থা হয়েছে। পুরো মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমার খুব কষ্ট হচ্ছিল। এখন মনে হচ্ছে এখনও হার্টবিট অনেক বেড়ে গেছে। কিছুটা খারাপ লাগছে। ফারহান এসেছে, ও দেখুক। ওনাকে আসতে বললেন কেন? কষ্ট করে এমনি ঠিক হয়ে যাবে। শ্বাসকষ্ট নিয়ে হেলাফেরা করা ঠিক হবে না। আপনি ডিনার করেছেন? ওষুধ খেয়েছেন? অনেক রাত হয়ে গেছে তাই না? তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব খাবো। আগে তুমি নর্মাল হও। কি কাণ্ড দেখো তো, বাসায় সব মানুষ অস্থির হয়ে গেছে। তা তো সবাই হয়েছে, কিন্তু
আনারের মায়ের কাণ্ড দেখো, সে এটাও জানতো, তাও পাত্তা দেয়নি। এমনকি তুমি এতদিন ধরে এই ঘরে থাকো, তোমাকে বলেও নি। হেরা বলো, পুরো বাসার দায়িত্ব ওর ঘাড়ে, ভুলে গেছে হয়তো। এলিন্সকে স্পেশাল থ্যাঙ্কস দিতে হবে। ও তোমার ঘরে তখন না আসলে তুমি আর এতক্ষণ এভাবে আটকে থাকলে আল্লাহ জানে। ঠিক বলছেন। আনারের মা দরজার বাইরে থেকে ডাকছেন, স্যার। বলো আনারের মা, ফারহান স্যার আসছে। হেরা উঠে দাঁড়াতে নিল। নওশাদ বাধা দিয়ে বলো, তুমি বসো। হ্যাঁ, এসো ভিতরে। আনারের মা ঘরের ভিতরে ঢুকলো। এর একটু পিছনে নওশাদ ডাক্তার ছোট ভাই ফারহান দাঁড়িয়ে আছে। আয় ফারহান, ভিতরে চলে আয়। কি অবস্থা ভাইয়া? আর বলিস না, বাথরুমের দরজা লক হয়ে গিয়েছিল। হেরা ভিতরে আটকে আছে, কেউ টেরই পায়নি। ওর ক্লাস্ট্রোফোবিয়া আছে, নিঃশ্বাস নিতে পারছে না, সেন্সলেস হয়ে কি একটা অবস্থা হয়ে এলো। এখন কেমন লাগছে ভাবি? ফারহান হেরার দিকে তাকিয়ে বলো, মনে হচ্ছে হার্টবিট বেড়ে গেছে আর দম ফেলার সময় একটু অস্থির লাগছে। ফারহান টেটোস্কোপ বের করে হেরার চেক আপ করা শুরু করলো। তারপর পাগল হয়ে চেক করলো। নওশাদের পাশে বসে আছে। কি অবস্থা ফারহান? একটু বেশি মনে হচ্ছে হার্টবিট। খারাপ কিছু না, বেশি ভয় পেয়ে গেছে তাই এই অবস্থা। তুমি চিন্তা করো না ভাই। ভাবি তোমার কি আগে এমন হয়েছে? বদ্ধ কোথাও থাকলে একটু খারাপ লাগে। যেখানে এরকম খারাপ লাগে এড়িয়ে যাবে সেসব জায়গা। ভয় পেয়ে যাবে না, মনোযোগ অন্যদিকে দিবে, তাহলে ওই রকম পরিস্থিতিতে ভয়টা লাগবে না। কারো কারো এই ফোবিয়া থেকে এর কাজ করা, ভালো করে চোখ মুখে পানি ছিটিয়ে আসো। রুম না বসে থেকে খোলা জায়গায় গিয়ে বসে দেখবে, ভালো লাগবে। নওশাদ উঠে দাঁড়ালো। হেরা যাও, চোখে মুখে পানি দিয়ে ড্রেস চেঞ্জ করে নাও। তোমার ড্রেসও ভেজা, ঠান্ডা লেগে যাবে। তারপর লিভিং রুমে আসো, আমরা এখানে আছি। চলো ফারহান, আমরা ওদিকে যাই। নওশাদ আর ফারহান রুম থেকে বের হয়ে গেল। হেরা চোখে মুখে পানি দিতে উঠে গেল। ফারহান একটু অবাক হচ্ছে, ভাইয়া ভাবিকে নিজের রুমে রেখে নাই স্টেন্স। ফারহান নওশাদের সঙ্গে লিভিং রুমে গিয়ে বসলো। সবাই কম বেশি ফোবিয়ার জিনিসটা থাকে। ভাইয়া চিন্তা করো না। নওশাদ বলো, আমি যখন ছোট ছিলাম বুঝলি, কুকুর ভীষণ ভয় পেতাম। তবে ভাইয়া খেয়াল রেখো, যাদের প্যানিক অ্যাটাক হয় তাদের এই ক্লাস্ট্রোফোবিয়াতে মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়। সেটাই। তোমার পায়ে ব্যথা এখনো ভালো হয়নি? ভালো হয়ে গিয়েছিল অলমোস্ট। আজ আমি নিশালকে দেখতে গিয়েছিলাম। জার্নিটা অনেকক্ষণ পা নামিয়েছিলাম, ব্যথা চলে এসেছে। ক্রেস নিয়ে ভালো করেছো। কতবার তোমাকে বলেছিলাম ক্রেসে ভর দিয়ে চলাচল করে, কষ্ট কিছুটা কমে। এই যে আজ শেষ পর্যন্ত কিনলাম। নিশাল কেমন আছে ভাইয়া? ওর জ্বর ছিল, সকালে ফোন দিয়ে বলল, খারাপ লাগছিল তাই চলে গেলাম। ভালো করেছো। এখন কেমন আছে? জ্বর নেই আজ? ওদের দুই ভাইকে দূর থেকে দেখে ফারহান আজমি লিভিং রুমে আসতে ওয়াকারে ভর দিয়ে ফারহান উঠে গিয়ে ধরে নিয়ে এলো। আব্বা, শরীর কেমন তোমার? আমি ভালো আছি। তোর আম্মা কাণ্ড দেখিস। ফারহান তোর বুবুর বাসায় গিয়ে বসে আছে। এই বাসার কোনো খবর রাখে না সে। মেয়েদের বাড়িতে এতদিন থাকলে কি আছে বুঝলাম না। তোদের গলা থাকে তার কোনো হুঁশ নেই। ফারহান সোফায় বাবাকে বসিয়ে দিল। আম্মা তুমি চিন্তা করো না, তুই কালকে গিয়ে নিয়ে আসবি। ঠিক আছে, নিয়ে আসবো। তারপর নওশাদের দিকে তাকিয়ে বলল, ফারহান আজমি বাবু, তোর পায়ে ব্যথা কিভাবে পেলি? ফুটবল খেললি না তাই না? নওশাদ চুপ করে আছে, কি উত্তর দেবে? আব্বার কথা জিজ্ঞেস করছে। আব্বা রাতে খেয়েছো? ফারহান বলল, হ্যাঁ খেয়েছি। এসো, তোমার প্রেশারটা
মেপে দেখি। ফারহান প্রেশার মাপার মেশিন বের করলো। তোর এসব দেখলে কি মনে হয় জানিস ফারহান? তুই ডাক্তার হয়ে গেছিস, ভালো করে পড়াশোনা কর, তাহলে ডাক্তার হতে পারবি। তা না হলে এইসব নিয়ে সারাদিন জীবন খেলে যাবি। ফারহান প্রেশার চেক করে বলল, আব্বা তোমার প্রেশার ঠিক আছে, ঘুমিয়ে যাও। আমি গিয়ে আসি, রুমে চলো। এখন ঘুমাবো না, আমি টিভিতে খবর দেখে তারপর ঘুমাই। ঠিক আছে বাবু, তোর সঙ্গে কথা আছে আমার। হ্যাঁ আব্বা বলো। নওশাদ তার আব্বার দিকে ফিরে তাকালো। শোনো, আমাকে সমুদ্রের কাছে নিয়ে যাবি একদিন, খুব ইচ্ছে করছে সমুদ্র পাড়ে বসতে। কবে যেতে চাও বলো আব্বা? তোমাদের পরীক্ষা শেষ হোক, তারপর যাব। তোর আম্মাকে নিব না, সে আমাদের খবর রাখে না। আমরা 4 জন যাব, তোমার 3 ভাই আর আমি। আচ্ছা বড় বউ মা কে নিব? ও প্রতিদিন আমাকে পেপার পড়ে শোনায়। বাচ্চা বয়সী মেয়ে আমার খোঁজ নিচ্ছে কি খাচ্ছি না খাচ্ছি। আর তো আম্মা শুধু ঘুরে বেড়ায়। তুই আগে আগে বিয়ে করে ভালোই করেছিস বাবু, নয়তো এই সংসার ভেসে যেত। আচ্ছা আব্বা নিয়ে যাব? আম্মাকে নিব না, যাও। ফারহান হাত ধরে রুমে নিয়ে যাচ্ছে আব্বাকে। যেতে যেতে ফারহান আজমি ছেলেকে বলছে, তুই কোন কলেজে পড়িস রে ফারহান? আব্বা আমার পড়া শেষ, আমি তো কবেই ডাক্তারি পাশ করে ফেলেছি।